তো আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের ঢাবি প্রি অ্যাডমিশন ব্যাচের ওরিয়েন্টেশন। সো প্রি অ্যাডমিশন ব্যাচ বলতে আমরা অনেক সময় বুঝি না যে এই ব্যাচে অ্যাকচুয়ালি কি পড়ানো হবে, ওটা আমি একটু বুঝাই দিব। দেখেন, প্রথমত লেখা আছে ওরিয়েন্টেশন, বা আপনাদের প্ল্যান কি হওয়া উচিত এটা আগে চেক করেন, তারপর আমি আপনাকে রুটিনটা বুঝাইতেছি। এই ভিডিও যারা এইচএসসি দিবেন, জুন মাসের 26 তারিখে আপনাদের পরীক্ষা শুরু, তাদের সবার জন্য ইম্পর্টেন্ট যে এখন আপনার করণীয় কি, আগে এটা বুঝেন, তারপর বাকি কথাগুলোতে আমি কোন গ্রুপ কি এটা আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। প্রথমত তাকান, আপনার এইচএসসির কতদিন টাইম আছে? আমি যদি হাতে ধরি, সামনে যেহেতু ঈদ আছে, সব মিলাই আপনার হাতে 30 দিন টাইম আছে, যদি 4-5 দিন আমি বাদও দিই, তাই না? আপনাদের এই সামনের মাসের কয় তারিখে 6, 7 বা 8, 3 দিনের মধ্যে যে কোনো একদিন অ্যাকচুয়ালি ঈদ হবে। সো এই 30 দিন কি করা উচিত? আপনার মেইন স্ট্রিম কাহিনী কি হওয়া উচিত? 1 নাম্বার, এতদিন যা পড়ছেন ইটস ওকে, এখন পড়াটা গুছাই নেন। গুছাই নেওয়ার নিয়ম কি? আপনার যতগুলো সাবজেক্ট আছে, অল সাবজেক্ট, সব সাবজেক্টগুলো এতদিন আপনি দাগায় দাগায় পড়ছিলেন, এখন একটু সাবজেক্টগুলোকে রিভিশন দেন। এটা হলো আপনার প্রথম কাজ। ওকে, সব সাবজেক্ট রিভিশন দিয়ে কমপ্লিট করবেন, দাগে দাগে কমপ্লিট করবেন। কিভাবে 3 কালির দাগে পড়তে হয়, আর কিভাবে 10 থেকে 12 ঘন্টা পড়তে হয়, বোর্ড পরীক্ষায় কোশ্চেন কই থেকে হুবহু রিপিট হয়, সবগুলো আমি ফার্স্ট আগে বেসিক ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি। 1 নাম্বার কাজ। নাম্বার 2, রিভিশন যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আপনি আসবেন হলো বোর্ড কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন, যে এত বেশি ইম্পর্টেন্ট বোঝানোর মতো না। বোর্ড কোশ্চেনের মধ্যে যদি আমি বাংলা সেকেন্ড পার্টকে ধরি, আপনাদের বাংলা সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড, এই সেকেন্ড পার্টের প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো যদি আপনি ফলো করেন, ভাইয়া আমি তো রাজশাহী বোর্ডের, আমি কি অন্য বোর্ড কোশ্চেন পড়বো? গুড কোশ্চেন। তুমি যদি রাজশাহী বোর্ড বা যে কোনো হোয়াট এভার বোর্ডের হও, ওই বোর্ডের গুলো আগে সবগুলো শেষ করবা, তারপর অন্য সব বোর্ডের গুলো শেষ করবা। ঠিক আছে, এটা হলো তোমার বোর্ড কোশ্চেন পড়ার নিয়ম। বাংলা সেকেন্ড পার্ট বোর্ড কোশ্চেন থেকে 70% রিপিট হয়, একদম হুবহু রিপিট হয়, বুঝছো? আর অন্য যেগুলো আছে, এই গাইডলাইন গুলো কিন্তু আসলে বিভাগ পরিবর্তনের জন্য বা সরকার কথায় মানবিকের জন্য, সায়েন্সের ক্ষেত্রে এটা কিন্তু সবসময় প্রযোজ্য হয় না। ঠিক আছে, যারা আমরা আর্টসের আছি সবার জন্য এটা অ্যাকচুয়ালি প্রযোজ্য। আর বাকি যেই সাবজেক্টগুলো আছে, বাকি আর্টসের যেই সাবজেক্টগুলো আছে, অল সাবজেক্ট, তোমার ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, এগুলো তোমার 30% এর মতো রিপিট হয়। ঠিক আছে, 30% এর মতো কোশ্চেন হুবহু রিপিট হয়। তো রিপিট পাওয়ার জন্য আমার কি করতে হবে? ওই যে বিভিন্ন নামি দামি স্কুলে অনেক কঠিন কঠিন কোশ্চেন আসছে, ওইগুলো আমার এখন পড়ার দরকার নেই। কি পড়া উচিত? ওইগুলো না পড়ে আমার প্রিভিয়াস 8 বা 9 সালের, 10টা সালের পড়লে সবচেয়ে ভালো হয়। 8 বা 9টা সালের অল বোর্ড, ঠিক আছে, যতগুলো বোর্ড আছে সব বোর্ড কোশ্চেন তোমার শেষ করতে হবে। একটু যদি করতে পারো তাহলে তোমার জিপিএ 5.00 বা A+ পাওয়া খুব একটা বড় ব্যাপার না। মানে তুমি এখন ভাবতেছো যে ভাই এইচএসসি এত কঠিন, জিপিএ 5 গোল্ডেন পাবো না, হ্যান ত্যান, ট্রাস্ট মি, এইগুলো রেজাল্ট কোনো ম্যাটারই না। আমার ডাবল গোল্ডেন ছিল, না পড়েই মনে হয় পাওয়া যায়, এমন একটা ব্যাপার। ডাবল গোল্ডেন বলতে এসএসসি এইচএসসি বদ দুইটার কথা মিলে আমি অ্যাকচুয়ালি পড়ছি। সো আমি যেই ট্রিকটা অবলম্বন করেছিলাম খুব কম টাইমে পড়াশোনা করে, সেম ট্রিক তোমাকে আমি আসলে এখানে বলতেছি। এবার এটার সাথে আমরা একটু অ্যাডমিশনটা সিঙ্ক করব। তো ভাই আপনি এইচএসসি নিয়ে কথা বলতেছেন, প্রি অ্যাডমিশন ব্যাচ আপনার কি, বা প্রি অ্যাডমিশন আসলে স্টুডেন্টদের কি পড়া উচিত? দেখো, তুমি যা পড়াশোনা করতেছো যদি একটু বুঝে পড়ো, তাহলে অ্যাডমিশন 70% শেষ। কিভাবে? দেখো দেখাইতেছি। দেখো, তুমি বাংলা ফার্স্ট পার্ট পড়বে না? বাংলা ফার্স্ট পার্ট কি পড়বে বলো তো? চলো, বাংলা ফার্স্ট পার্ট। এখানে তোমার যদি শর্ট সিলেবাস হয়, আমি এবার শর্ট সিলেবাস ফলো করতে বলবো না, অ্যাডমিশনে ফুল সিলেবাস ফলো করতে হবে। শর্ট সিলেবাস কোনটা বলো তো? 7টা সিলেক্টেড গদ্য, 7টা সিলেক্টেড পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, 7 4 14 2 16। এই 16টা জিনিসকে আমরা কি বলি বলো? শর্ট সিলেবাস বলি, তাই না? এটা কিন্তু আমরা জানি। আর ফুল সিলেবাস কি জিনিস বলো তো? এফএস ফুল সিলেবাস। ও একটা কথা, হাতে প্লিজ রিকোয়েস্ট করতেছি, একটা কাগজ নাও, একটা খাতা নাও। খাতা নিয়ে আমি যা যা লিখতেছি এগুলোর মধ্যে তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়, বুঝছো, কষ্ট করে একটু নোট করো। নোট করতে হবে, নোট না করলে কিচ্ছু মনে থাকবে না। এই যে লিখলাম, কোন থেকে কতগুলো রিপিট হচ্ছে, তোমার অ্যাকচুয়ালি কি পড়তে হবে, নামি দামি যেই কলেজগুলোর কোশ্চেন, ওইগুলো স্কিপ করলেও তোমার আসলে আলটিমেটলি কোনো সমস্যা নাই। ওইগুলো তুমি চাইলে পড়তে পারো, না পড়তে পারো, ওটা তুমি যতক্ষণে পড়বো ততক্ষণে যদি বোর্ড কোশ্চেনগুলো 10-12 বার রিভিশন দাও, তাহলে তোমার জন্য বেশি উপযোগী হচ্ছে। প্রথমে বেসিক ক্লিয়ার করে তারপর তুমি বোর্ড কোশ্চেন পড়তেছো, এগুলো একটু প্লিজ কষ্ট করে লিখে নাও, তোমার খুবই কাজে দেবে। যেখানে ছিলাম, বাংলা ফার্স্ট পার্ট, শর্ট সিলেবাস হলো তোমার 16টা জিনিস, আর যদি ফুল সিলেবাস হয় তাহলে আমরা সবাই জানি 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, এনসিটিভি কর্তৃক সিলেক্টেড বা ন্যাশনাল কারিকুলাম বুক যেটা আমরা আসলে বলি, এটাকে আমাদের ফুল সিলেবাস বলা হয়। 12 × 24 2 26টা জিনিসকে। ঠিক আছে, এই 26টা জিনিস ট্রাস্ট মি, তুমি যদি এখন খুব ভালো মতো পড়ে শেষ করো, তোমার তো এইচএসসির জন্য এটা লাগবেই, তাই না?
তোমার এইচএসসি তে এমসিকিউ আসতেছে, সৃজনশীল আসতেছে, বোর্ড তোমার ভার্সিটিতে অ্যাডমিশনে কি আসবে, ঢাবি অ্যাডমিশনে ওখানে শুধুমাত্র এমসিকিউ আসবে। তো এখন তুমি যদি এই বাংলা ফার্স্ট পার্টটা যদি একদম নিখুঁত ভাবে পুরো শেষ করে ফেলাও, বুঝছো, দাগায় দাগায় এমসিকিউ সহ খেয়ে ফেলাও, তাহলে তোমার এটা অ্যাডমিশন আর পড়তে হবে না। অ্যাডমিশনের বাংলায় হলো তোমার 30% মার্ক, 30% মার্ক, তাহলে তোমার 30%টা কমপ্লিট। তো নাচতে যখন হবেই তখন কি করা উচিত, ভালোভাবে নাচা উচিত, যাতে করে ক্রেস্ট পাওয়া যায় বা মেডেল পাওয়া যায়, কনসেপ্ট এরকম, ঠিক আছে? মানে তুমি বাংলা এমনিও পড়তেছো, অমনিও পড়তেছো, তুমি একটু জানো না অ্যাডমিশনে কি লাগবে, এই অ্যাডমিশনের বাইরে তো কিছু নাই। এই জিনিসগুলো তোমরা যখন এইচএসসি কমপ্লিট করে আসবা, অ্যাডমিশনের ক্লাস শুরু করা হবে এইচএসসি পর, নতুন করে দেখবা যে আমরা যত রকম আছে, বিভীষণের প্রতি মেঘনাদ, যতগুলো কবিতা আছে সবগুলো কবিতা আবার সুন্দর করে পড়ানো হইতেছে, ধরে ধরে পড়ানো হইতেছে, তোমার ওই টাইমটা তখন সেভ হয়ে যাবে। তো তুমি যদি এদিকে আগে থাকতে পারো, এটাকে বলে প্রি অ্যাডমিশন প্রিপারেশন। ঢাবিতে বেশিরভাগ পোলাপান চান্স পায় যারা প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেয়। প্রি অ্যাডমিশন মানে কিন্তু এটা না যে এইচএসসি বাদ দিয়ে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, নো, এইচএসসি প্রিপারেশনই তোমার সুন্দর কনস্ট্রাকটিভ ভাবে নেওয়া, যাতে করে অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যায়, এটাকে প্রি অ্যাডমিশন বলা হয়। ওকে, তো যেখানে ছিলাম, বাংলা তুমি যদি এটা কমপ্লিট করো তোমার 30% কমপ্লিট হয়ে যাবে। এবার আসো অ্যাডমিশনে তোমার কি আসছে, বাংলা সেকেন্ড পার্ট লাগে। বাংলা সেকেন্ড পার্ট থেকে এমসিকিউ আসে, কয়টা এমসিকিউ আসে বলো তো? ধরো যদি লেটস সে 30টা কোশ্চেন আসে টোটাল বাংলা থেকে, সেকেন্ড পার্ট থেকে তোমার মোটামুটি ব্যাকরণ আইটেম, যেটাকে আমরা আসলে বলতেছি ব্যাকরণ আইটেম বা গ্রামার আইটেম, এখান থেকে কতগুলো কোশ্চেন দিবে, 30টা যদি কোশ্চেন হয় এখান থেকে তোমার 12টার মতো কোশ্চেন দেবে, ঠিক আছে? এবার আসলে মুখস্থ আইটেম, যেটাকে বিরোচন আইটেম বলে বা মেমোরাইজিং পার্ট বলে, ঠিক আছে? এক কথায় প্রকাশ, বাগধারা, হ্যান ত্যান, ওই যেগুলো তুমি আসলে পরীক্ষা দিবা ইন্টার সেকেন্ড ইয়ারে, মানে বোর্ড পরীক্ষা এইচএসসির জন্য যেগুলো দিবা, ওইগুলোকে আমরা আসলে বিরোচন আইটেম বা মুখস্থ আইটেম বলতেছি। বা তোমরা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, যেগুলো তোমার রুলস আসতেছে, রুলস গুলো লেখা লাগতেছে, এমসিকিউ আসতেছে তো নাকি, তো ওই জিনিসগুলো না অ্যাডমিশনে তোমার আবার রিপিট হবে। তো পড়তেছই যখন, নাচতে যখন হবে, একটু ভালো করে মুখস্থ আইটেম গুলো পড়ে নিও। এখন যদি পড়ে নাও অ্যাডমিশনে এগুলো আর পড়তে হয় না, তাই বলতেছি কনস্ট্রাকটিভ প্রিপারেশন নিতে হবে। তো মুখস্থ আইটেম এখানে কয়টার মতো আসতে পারে, দেখা যাবে যে এখানে তোমার 5 থেকে 7টার মতো আসে, তাহলে 12 5 যদি 17 হয়। আর বাংলা ফার্স্ট পার্ট থেকে তোমার কতগুলো কোশ্চেন আসে, ফার্স্ট পার্ট থেকে 13টার মতো কোশ্চেন আসে, এই হলো 30টা কোশ্চেন, এটাকে আমরা বলতেছি হলো 30% প্রিপারেশন। বাকি 70 মার্ক লাগতেছে তোমার জিকে প্লাস কি নিয়ে, জিকে প্লাস বাংলা নিয়ে লাগতেছে। তাহলে এখন বলো এখানে কি করলে তোমার প্রিপারেশনটা একদম জোরদার হয়ে যাবে? লাস্ট সিক্রেট বলবো, এটা হয়তো তোমাকে এখন পর্যন্ত কেউ বলে নাই, বাট এখান থেকে রিপিট হয়। তুমি আজকে ঢাবি কোশ্চেন ব্যাংক কিনে নেবে, ওকে? ঢাকা ভার্সিটি বি ইউনিট কোশ্চেন ব্যাংক, বি ইউনিট, ওকে? ঢাকা ভার্সিটি বি ইউনিট কোশ্চেন ব্যাংক কিনবা। কোন কোশ্চেন ব্যাংকটা নিবা? পানপুরি ব্র্যান্ডেরটা সবচেয়ে বেস্ট। বাংলাদেশে এই ব্র্যান্ডকে বিট করার মতো এখনো কোনো কোশ্চেন ব্যাংকের জন্ম হয়নি। ওয়েল ভাই, কোশ্চেন ব্যাংক কি জিনিস? কোশ্চেন ব্যাংক হলো, ধরো ঢাবিতে গত 20 বছর যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষার কোশ্চেন উত্তর সহ একত্রিত করা আছে, ঠিক আছে? ওই জিনিসটাকে কোশ্চেন ব্যাংক বলা হয়। বিগত কোশ্চেনের সমষ্টি, একসাথে তুমি উত্তর কোশ্চেন নির্ভুল আকারে যেখানে পাবা সেটাকে কোশ্চেন ব্যাংক বলা হয়। তো এই কোশ্চেন ব্যাংক যখন নিবা, এখান থেকে না তুমি বাংলা কোশ্চেন, কোন কোশ্চেন বলো তো? বাংলা বিগত সব, মানে গত 20 বছরের বাংলা কোশ্চেন তুমি এমসিকিউ এক্সপ্লেনেশন সহ। এক্সপ্লেনেশন কি জিনিস? প্রতিটা এমসিকিউ নিচে ব্যাখ্যা দেওয়া আছে, আরো অনেকগুলো করে ব্যাখ্যা দেওয়া আছে, ওইগুলো তুমি একটু শেষ করে ফেলাবা। ট্রাস্ট মি, তুমি যদি শেষ করো, তোমার 30টা যদি এমসিকিউ থাকে, বোর্ড পরীক্ষার কথা বলতেছে, 30% এমসিকিউ থাকলে এর মধ্যে তোমার 10 থেকে 15টা কোশ্চেন এখান থেকে কপি পেস্ট করা হবে। কই থেকে বলো? ঢাকা ভার্সিটি বি ইউনিটে যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকে যে বাংলা এমসিকিউ গুলো আছে, ওখান থেকে 10 থেকে 15টা কোশ্চেন তুমি হুবহু কপি পেস্ট পাবা। আর এই প্রিপারেশন গুলো ভালো করে নেওয়ার পর যখন ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা শেষ করবা, আলটিমেটলি তোমার প্রি অ্যাডমিশন প্রিপারেশন ডান। মানে ঢাবিতে বাংলা কোশ্চেন কেমন হয় তুমি জেনে গেলা, এবং ঢাবির বাংলা নিয়ে তোমার আর কোনো টেনশনে থাকতে হবে না, বাংলা প্রিপারেশন তোমার কমপ্লিট। এইভাবে বাংলা নিজের মাধ্যমে আমরা প্রি অ্যাডমিশনে ঢাবি প্রিপারেশনটা কভার করে দিলাম। এখন তুমি একটু জোর দিয়ে পড়লা, জোর দিয়ে পড়ার জন্য এসএসসি তো তুমি টপ মার্ক পাচ্ছ, লেটার মার্ক পাইতেছো, পরবর্তীতে ঢাবির জন্য তোমার আর পড়তে হচ্ছে না, বুঝছো? 1 নাম্বার কথা। তো আশা করি তুমি জিনিসগুলো আসলে ছকে ছকে লিখে নিয়েছো। আমি কিন্তু পরে ফিডব্যাক দেখবো তুমি লিখে নিছো কিনা। তাহলে আমরা বাংলাটা কভার আপ দিলাম, যে বাংলা কিভাবে কভার আপ হচ্ছে। আসো এবার প্রি অ্যাডমিশনে আমরা কি নিয়ে কথা বলবো? প্রি অ্যাডমিশনে আমরা জিকে নিয়ে কথা বলবো। ওকে, তোমরা যারা আর্টসের, যেহেতু প্রি অ্যাডমিশন ব্যাচ বেশিরভাগ পোলাপান এখানে আর্টসেরই আছে, বিভাগ পরিবর্তন পরে সায়েন্স থেকে করে। বিভাগ পরিবর্তন মানে হলো, ধরো আমি সায়েন্স বা কমার্সে পড়াশোনা করলাম, আমি এসএসসি পদ দেখলাম, আমার সায়েন্স নিয়ে হয় যদি আমি অ্যাডমিশন দিই, আমি ভার্সিটিতে টিকবো না, আমার এত আমি ভালো স্টুডেন্ট না, আমি 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 পারবো না,
নিজে নিজে চিন্তা করলাম, চিন্তা করে ভাবলাম ওকে ঠিক আছে তাহলে আমি ইউনিট চেঞ্জ করবো, মানে আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে বা কমার্সের স্টুডেন্ট হয়ে আমি আর্টস ইউনিটের পরীক্ষাতে আর্টসের সাবজেক্ট নিয়ে বাকি 4 বছর অনার্স কমপ্লিট করবো, এটাকে বলা হলো বিভাগ পরিবর্তন, বুঝছো? তো এখানে যেহেতু বেশিরভাগ আমরা আর্টসের স্টুডেন্ট আছি, আর্টসে তোমার যে জিকে বইগুলো আছে, হ্যাঁ, পৌরনীতি, যাদের অর্থনীতি, ভূগোল আছে, এই বইগুলা ট্রাস্ট মি ভাই, তুমি যদি এখন এই বইগুলো খুব ভালো মতো পড়ো এইচএসসির জন্য, ঢাবি অ্যাডমিশনে এখান থেকে এই বইগুলা থেকে 70% কোশ্চেন হুবহু রিপিট হবে। বুঝতেছো আমার কথা? ওই যে জিকে নিয়ে সবাই প্যারা খায় না, নতুন করে জিকে পড়তে হয়, তোমার আর জিকে পড়তে হবে না ভাই। ঢাবি অ্যাডমিশনে 70% কোশ্চেন তোমার এই বইগুলো থেকে হুবহু রিপিট হবে। ঠিক আছে, তুমি শর্ট সিলেবাস পড়ো বা ফুল সিলেবাস পড়ো, ডাজন্ট ম্যাটার, এখান থেকে তোমার রিপিট হবে। এটাই হলো প্রি অ্যাডমিশন প্রিপারেশন, যেটা তোমার ঢাবিকে ব্যাকআপ দিতেছে। এবার আসো ট্রাম কার্ড, যেটা নিয়ে সবার সমস্যা, যেখানে ঢাবিতে 90% স্টুডেন্ট আসলে ফেল করে, এটা হলো ঢাবির ইংলিশ। ঠিক আছে, ইংলিশ এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলা জিকে না হয় তুমি পড়লা পারলা, বাট ইংলিশে তুমি কি করবা? সমস্যা না? ইংলিশে যেমন তোমার এইচএসসি ইংলিশ ছোটবেলা থেকে পুঁথিগত মুখস্থবিদ্যা তোমাদের মাথার মধ্যে ইন করে দেওয়া হয়েছে, যে মুখস্থ করতে হবে, মুখস্থ করে করে পড়তে হবে, রাইট ফ্রম ভার্বের 20টা থেকে 40টা রুলস আছে, মুখস্থ করে আসছো। তারপর গ্রাফচার্ট, মানে গ্রাফচার্টই বলে মেবি এটাকে, গ্রাফচার্ট আছে, তারপর তোমাদের ছক আছে, ওইগুলো একটা স্ট্রাকচার মুখস্থ করে আসছো। ভাই আমি তো মাঝে মাঝে অবাক হই, প্যারাগ্রাফের জন্য তোমরা স্ট্রাকচার মুখস্থ করো, ওই স্ট্রাকচারে বলে এক স্ট্রাকচারে 100টা প্যারাগ্রাফ করা যায়, এই স্ট্রাকচারে তুমি মার্ক পাবা। তুমি হয়তো জেনে থাকবা ঢাবি রিটেনের মধ্যে 10 মার্কের প্যারাগ্রাফ থাকে। ওকে, সো সেই প্যারাগ্রাফ যদি এগুলো আলতু ফালতু ভাবে এখন লেখো, এখন হয়তো 10-এর মধ্যে 7 পাইতেছো, বাট আলটিমেটলি ঢাবিটা ধরা, সেখানে প্যারাগ্রাফে পাবো হলো মাত্র 2 মার্ক। 100% পরীক্ষা দিয়ে 1 লাখ পরীক্ষা দেয়া, সেখানে 92,000 জন ফেল করতেছে, পাস করতে পারতেছে না, বাকি 8,000 জন মাত্র পাস করতেছে। তো ঝামেলা আছে, তাই না? সো লিখতে যেহেতু হবেই, এখনই আমরা ভালো করে কমপ্লিট করব। তাহলে ভাইয়া আপনি কি পড়াবেন? আপনার এখানে আমরা কেন অ্যাড হইলাম? গুড কোশ্চেন, ভালো কোশ্চেন করছো। তোমার বাংলা প্লাস জিকে কেমনে কি হয় এটা আমি তোমাকে দেখাই দিলাম। ওকে, আসো এবার ইংলিশ। এই ইংলিশে তোমার সবচেয়ে বড় জড়তা বাংলাদেশের স্টুডেন্টের, এটা আমি জানি। তো আমার লক্ষ্য হবে তোমার ইংলিশ একদম নাউন, পার্টস অফ স্পিচ কাকে বলে, আমি এখান থেকে শুরু করব, কালকে থেকে ক্লাস শুরু করে তোমার এইচএসসির আগেই এইচএসসির যে সিলেবাসটা আছে ইংলিশের, ফুল সিলেবাসের ইংলিশ তোমার যা যা আছে সব আমি নিজে কমপ্লিট করে দিব, এবং তোমার কোনো রুলস মুখস্থ করতে হবে না, তুমি সবকিছু মিনিং দিয়ে সলভ করতে পারবা। কোন কোন জিনিস আমি তোমাকে কমপ্লিট করাই দিব, ওটা এবার তোমাকে একটু দেখাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। চলো, তো যারা আমাদের মানে ব্যাচে অ্যাড হয়েছো তাদের জন্য বলি, তোমাদের মনে অনেক কোশ্চেন যে ভাইয়া আমার ক্লাস কিভাবে হবে আমাকে একটু বলেন তো। দেখো তুমি সেমিনারে যেভাবে জয়েন করেছো, লিংক দিলাম, ক্লিক করছো, ক্লাস করতেছো, তাই না? এইভাবেই ক্লাসটা হবে, বোঝা যায়? ক্লাস রেকর্ড থাকবে, কোনো চিন্তা নাই। যখন ক্লাস হবে আমরা আনমিউট করে দিব, তুমি মাঝখানে ডিরেক্ট এখানে আনমিউট করে কোশ্চেন করতে পারবা, শর্টকাট। ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড কোথায় দিয়ে দেওয়া হবে আমি একটু পর তোমাকে বলতেছি, তুমি আপাতত দেখো। এবার আসো ভাই, মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন? গুড কোশ্চেন। ভাই মুখস্থ আইটেম তোমার কি এখন লাগবে? বলো, অ্যাডমিশনের জন্য যে মুখস্থ আইটেম দরকার, সেটা তোমার কি এখন এইচএসসির আগে পড়ানোর কোনো মানে হয়? আমি না তোমাকে বললাম প্রি অ্যাডমিশন মানে হইলো যে এইচএসসি ঠিক রেখে অ্যাডমিশনটা কভার করা, এটাকে প্রি অ্যাডমিশন বলে। এইচএসসি বাদ দিয়ে, এইচএসসি হয়নি, তুমি অ্যাডমিশনে লাফালাফি করতেছো, এটা তো প্রি অ্যাডমিশন না। সো এই যে মুখস্থ আইটেম, তোমাদের যখন এইচএসসি এক্সামটা শেষ হয়ে যাবে, তখন আমরা ঢাবির জন্য পুরা 3 মাসের প্ল্যানিং একটা রুটিন দিব। তখন মুখস্থ আইটেম যেগুলো আছে ওইগুলো কমপ্লিট করানো হবে, বাংলার ক্ষেত্রে আছে, ইংলিশের ক্ষেত্রে আছে, এগুলো সব কমপ্লিট করানো হবে, বুঝা যায়? এবার আসো পরীক্ষা কিভাবে হবে। যখন তোমার মুখস্থ আইটেমের রুটিনটা দেওয়া হবে, মানে এইচএসসি পরবর্তী, তখন তোমার পরীক্ষা কিভাবে হবে তুমি অটোমেটিক্যালি দেখতে পারবে। একটা লিংক দেওয়া হবে, লিংকে ক্লিক করবা, পরীক্ষা দিবা, মার্ক পাবা, সব নেগেটিভ মার্কটা সব তুমি তোমার মেরিট দেখতে পারবা, সবকিছু এখানে হয়। ভাই ক্লাস তাহলে কখন হবে? গুড কোশ্চেন, ভালো কোশ্চেন করছো। দেখো তোমার পরীক্ষার জন্য 1 মাস বাকি, আমাদের প্রায় 20টার মতো মিনিমাম ইংলিশ ক্লাস নিতে হবে, না হলে আসলে এইচএসসি শেষ করা যায় না। একটা ক্লাস ম্যারাথন স্টাইলে হয়, অনেক লং টাইম অ্যাডমিশনের ক্লাস। বা আমি যেহেতু এইচএসসি কেন্দ্রিক অ্যাডমিশনের কথা বলতেছি, তো তোমাকে ভুগি চুগি বাংলা কথা এগুলো বুঝাইলে হবে না, একদম জিরো থেকে আসলে শুরু করতে হবে। তো এখানে প্রতিটা ক্লাস ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টা করে হবে। আমরা চেষ্টা করবো প্রতিদিন রাত 9টায় ক্লাস নেওয়ার জন্য। 9টায় ক্লাস নিলে সুবিধা কি, এটা এমন একটা টাইম যে টাইমে সবাই ফ্রি থাকে, খুবই খুবই ভালো ফ্রি থাকে, দুপুরে অনেক সময় হয়তো বা হবে না। তো আমরা প্রতিদিন 9টা থেকে ক্লাস নিব, এন্ড তোমাদের যত দ্রুত সম্ভব এইচএসসি এর ইংলিশ সিলেবাসটা আমরা কভার করে দিব, যাতে করে এইচএসসি ইংলিশের 100% প্রিপারেশন তো হয়,
পাশাপাশি অ্যাডমিশনও তোমার 70% কমপ্লিট হয়ে যায়। ওইদিকে তোমার বাংলা জিকে কমপ্লিট হইতেছে, আর এদিকে ইংলিশে যেখানে তোমার জড়তা, যেখানে 90% স্টুডেন্ট ফেল করে, এটা যদি আমি নিজের হাতে কমপ্লিট করে দিই, তার মানে কি আলটিমেটলি এইচএসসিও তুমি টপ করলা, এবং অ্যাডমিশনের জন্য অলরেডি ওইদিকে তো তোমার ধরো 50% প্রিপারেশন বাংলা প্লাস জিকে মিলে হইলো, বাকি আমরা কভার দিব। পাশাপাশি ইংলিশে তোমার যদি ধরি বাকি 50%-এর মধ্যে 30% ডান, তার মানে 20% বা 30% তোমার বাকি থাকতেছে, যেটা তুমি অ্যাডমিশন এসে কভার করবা। এখন তোমার বন্ধুরা যারা এইচএসসি এর জন্য পড়াশোনা করছে, ভালো করে এই জিনিসগুলো দাগায় দাগায় পড়ে নাই, ঢাবির কোশ্চেন র্যাঙ্ক এখন কমপ্লিট করে নাই, তাদের ক্ষেত্রে কি হবে, তারা এইচএসসি পর নতুন করে আবার অ্যাডমিশন শুরু করবে। অ্যাডমিশন জগতে আসলাম, 2-1 দিন ঘুরতে যাব, তারপর দেখবো পিছায় গেছে, হতাশ, ফার্স্ট টাইম চান্স মিস করে ফেলে। সো যারা চালাক তারা প্রি অ্যাডমিশন নেয়, খুবই ইম্পর্টেন্ট এটা ব্যাপার। প্রি অ্যাডমিশনে এইচএসসি বা অন্য কোনো কিছু পড়ানো হয় না, এইচএসসি কে টার্গেট করে অ্যাডমিশন কমপ্লিট করানো হয়। যেমন ভাই একটা আমাকে এক্সাম্পল দেন তো, কেমন ভাবে কমপ্লিট করানো হয়, আপনি আমাকে একটু রুটিনটা দেখান তো। গুড কোশ্চেন, এগুলো গ্রুপ আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি, আগে আমি তোমাকে রুটিনটা বুঝাই দিই। তোমাদের ক্লাস রুটিনের দিকে যদি একটু তাকাও, তোমাদের রুটিনটা এরকম। ভাই দেখতে অসুবিধা হচ্ছে, একটু জুম করেন। ওকে, আমি তোমাকে জুম করে দেখাইতেছি। দেখো তোমার কি আছে, ওই জিনিসগুলো আমরা একটু দেখি। আমি তোমাকে শুরুতে বললাম যে এটা হইলো তোমার এইচএসসি কেন্দ্রিক শুধু না, এটা হলো অ্যাডমিশন কেন্দ্রিক। টার্গেট আমরা কাকে করছি, অ্যাডমিশনকে টার্গেট করছি। কি মাথায় রেখে, এইচএসসি কে মাথায় রেখে। সো দেখো তুমি যদি অ্যাডমিশনে টপ করতে চাও, অ্যাডমিশনে একটা রুলসও আসবে না, ঠিক আছে? এইচএসসি তে যত রুলস শিখছো, একটা রুলসও অ্যাডমিশনে তুমি কভার করতে পারবে না। তুমি দেখবা যত রুলস শিখছো সব রুলস এর ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রম জিনিসগুলো অ্যাডমিশনে আসে। তো কেমনে সলভ করতে হয়, মিনিং দিয়ে সলভ করতে হয়। সেই জন্য আমার শুরু করতে হবে একদম পার্টস স্পিচ কাকে বলে, এই 0 পয়েন্ট থেকে, যে পার্টস স্পিচ কাকে বলে আমরা এখান থেকে শুরু করব। ক্লাস 1 পার্টস স্পিচ হবে, তারপর নাউনের আলাদা ক্লাস, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েড টেন্স। এই যে দেখো প্রথমে ক্লাসগুলো বেসিক ক্লাস। ভাবতেছো ভাইয়া পার্টস স্পিচের ক্লাস আবার করতে হয়? তুমি আমার সাথে একটু বসো, আমি তোমাকে যদি 10টা কোশ্চেন দিই, তুমি 9টা কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না পার্টস স্পিচ থেকে। তুমি আসলে জানোই না যে কত ডিপ অ্যাডমিশনটা, কত ডিপ। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে বুঝাইতেছি যে বেসিকটা কভার করতে হবে, রুলস মুখস্থ করা যাবে না। আমাদের 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, কতবার 700+ স্টুডেন্ট, মানে এই ব্যাচে 700+ স্টুডেন্ট পাবলিকে চান্স পাইছে। আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হয় কেউ চান্স মিস করে না, মানে এইগুলো আমার একটা রেকর্ড আছে সুন্দর মতো, ঠিক আছে? না হলে এত বেশি চান্স আসলে সম্ভব হইতো না যেখানে ছিলাম। তারপর ন্যারেশন, এই দেখো এই জিনিসগুলো তোমার মনে হয় একটু কমন পড়তেছে, তাই না? টেন্স, ভয়েস, এগুলো আছে না তোমার? আছে না? টেন্স হয়তো নাই, ভার্ব সেন্টেন্স নাই, বাট ভয়েস কিন্তু আছে, ভয়েড টেন্স কিন্তু আছে। তো ফুল A to Z কভার করা হবে। পাশাপাশি একটু তাকাও এইদিকে, ন্যারেশন প্র্যাকটিস। তারপর এদিকে আসো, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। আমি বুঝছো, আমি যখন প্যারাগ্রাফ লিখছি, আমি কখনো প্যারাগ্রাফে 9 বা 9.5 কম পাই নাই। কেন পাই নাই? প্যারাগ্রাফের কিছু ট্রিক্স আছে। আমি যদি এখনই জিজ্ঞাসা করি যে চলো তো তোমরা প্যারাগ্রাফের মধ্যে কি কি লেখো আমাকে একটু বলো, গুড কোশ্চেন। প্যারাগ্রাফ একটা ফর্মাল জিনিস, বাট তারপরে বিভিন্ন জিনিসপত্র অ্যাড করা যায়। আমি তোমাকে যেমন বলি, দেখো একটা প্যারাগ্রাফে ইনগ্রেডিয়েন্টস কি কি দিলে সেখানে তোমাকে 10-এর মধ্যে 9.5 পরিমাণ দিতে পারে। নাম্বার 1, প্রথমত এখানে তোমার কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করতে হবে, সেন্টেন্সের জন্য কমপ্লেক্স স্ট্রাকচারগুলো ইউজ করতে হবে। নাম্বার 2, তোমার প্রচুর ফ্রেজ ইউজ করতে হবে। নাম্বার 3, তোমার হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করতে হবে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যেটা বলতেছে। নাম্বার 4, তুমি যদি পারো এইটার মধ্যে যত বেশি পরিমাণ ডেটা ইনপুট করতে হবে। হোয়াট ইজ ডেটা? ধরো তোমার ট্রি প্ল্যান্টেশনে একটা প্যারাগ্রাফ দিল, তো ট্রি গাছপালা ধ্বংস করা হচ্ছে, লাগানো হইতেছে, কত পার্সেন্ট কোথায় ধ্বংস হচ্ছে, কেমনে ধ্বংস হচ্ছে, এগুলো সব তোমার আসলে ভাই লাগবে, ঠিক আছে? তাহলে প্রচুর তোমার কি ইনপুট করতে হবে বলো তো? ডেটা ইনপুট করতে হবে। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো তোমার বলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখানে ইডিয়ম এন্ড ফ্রেজ, যেটা আমরা বলতেছি ইডিয়ম এন্ড ফ্রেজ প্রচুর পরিমাণে অ্যাড করতে হবে। 6 নাম্বার কি? 6 নাম্বার হলো প্যারাগ্রাফের একটা কনটেক্সট থাকে, ঠিক আছে? একটা মরফোলজি থাকে, একটা স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। শুরুতে একটা স্ট্রাকচার, মাঝখানে স্ট্রাকচার, লাস্টে স্ট্রাকচার। তো একটা প্যারাগ্রাফ পারফেক্টলি কেমনে লিখতে হয় বুঝছো, এটা আমি নিজের হাতে তোমাকে দেখায় কমপ্লিট করে দিব, তোমার টেনশন করতে হবে না। তারপর কমপ্লিটিং সেন্টেন্স, তোমার এইচএসসি এর আইটেম, বাট এইগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমার অ্যাডমিশনে 70% ইংলিশ শেষ। এইচএসসি তো খুব ভালোভাবে হচ্ছেই, সাথে অ্যাডমিশনও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য প্রি অ্যাডমিশনটা জরুরি। এখানে যেমন তুমি এইচএসসি টপ মার্ক অ্যাচিভ করতে পারতেছো, প্লাস অ্যাডমিশন এসে দেখবো অল এগুলো আমি সব পারি, এগুলো তোমার শিখাইছে, তখন তোমার কাছে প্রেশার লাগবে না, ভার লাগবে না। আর হুট করে যখন এই সমুদ্রের মধ্যে পড়ে যাবা তখন প্রচুর ভার লাগবে, তখন আসলে চান্সটা আসলে মিস হয়ে যায়, বুঝছো? তারপর সেন্টেন্স দেখো, এই যে সেন্টেন্স এন্ড কানেক্টরস, ওয়ার্ড এন্ড ফ্রেজ, এই যে ইউজ অফ মডিফায়ার্স তোমাদের ইম্পর্টেন্ট, ইউজ অফ রাইট ফর্ম ভার্ব, ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, এগুলো তো কমন জিনিসপত্র, দেখতেছো না? হ্যাঁ। সো এখানে আমরা কি করব, আমরা এইচএসসি পর্যন্ত
তোমাদের ইংলিশ একদম 0 থেকে লাস্ট পর্যন্ত ফুল ব্যাকআপ দিব এবং বাকিগুলোর জন্য সাজেশন প্রয়োগ করা হবে, ঠিক আছে? এটা হলো এইচএসসি পর্যন্ত। এইচএসসি পর কি করবেন? গুড কোশ্চেন। এইচএসসি পর তোমার ঢাবির জন্য কি লাগবে বলো তো? বাংলা ক্লাস লাগবে, ইংলিশ ক্লাস লাগবে, জিকে ক্লাস লাগবে আর রিটেন ক্লাস লাগবে। এটা হলো তোমার ঢাবির জন্য লাগতেছে, তাই না? তো ঢাবি কেন্দ্রিক, ঢাবি যেহেতু সবার আগে এক্সাম হয়ে যাবে, প্লাস মাঝখানে বিইউপিও থাকতেছে, বিইউপিতে ইংলিশ ভার্সন জিকে আছে, ওটা আমরা আলাদা ক্লাস নিব। আমরা মেইন টার্গেট রাখবো হলো ঢাবিকে। ঢাবিকে টার্গেট রেখে বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস, জিকে ক্লাস, রিটেন ক্লাস সবগুলো ক্লাস তোমাদের 2 থেকে 3 মাসের মধ্যে বা 2 থেকে 2.5 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। তারপর তোমাদের রিটেন ক্লাস নেওয়া হবে, তারপর প্রচুর পরিমাণে মডেল টেস্ট নেওয়া হবে, তারপর ঢাবির জন্য অক্সিজেন সাজেশন দেওয়া হবে, যেখান থেকে ঢাবিতে হুবহু এমসিকিউ কমন পড়ে যায়, ঠিক আছে? এবং এমসিকিউ সলভিং ক্লাস আলাদা টাইম হবে, সেটা এখানে জানাই দেওয়া হবে, কোনো টেনশন নাই। এটা হলো আমাদের মানে এইচএসসি পরবর্তী প্ল্যান। ভাই তারপর আপনি কি করবেন? আমাদের যখন ঢাবি এক্সাম হয়ে যাবে তখন কি আমাদের বলবেন যে সব শেষ, আর কোনো কিছু পড়ার নো? ঢাবির পর রাবি আছে, চবি আছে, গুচ্ছ আছে, হাজী দানেশ আছে, সাস্ট আছে, জগন্নাথ ভার্সিটি আছে, যতগুলো ভার্সিটি আছে সবগুলো ভার্সিটির জন্য এক্সট্রা যা যা লাগে সব কমপ্লিট করানো হবে। যেমন ধরো ইকোনমিক্স, ইকোনমিক্স কোথায় আছে? রাজশাহী ভার্সিটি বি ইউনিট আছে, রাজশাহী ভার্সিটি বি ইউনিটে ম্যাথ আছে, তারপর কি আছে? আইকিউ আছে, তারপর কি আছে? আইসিটি আছে। তো এই জিনিসপত্র যেগুলো আছে এগুলো সব ঢাবি পরবর্তী কমপ্লিট করানো হবে। বলো ঢাবির জন্য তোমার ইকোনমিক্স, ম্যাথ, আইকিউ, আইসিটি কে লাগতেছে না, এগুলো অন্য অন্য ভার্সিটির জন্য লাগতেছে। তোমার ফার্স্ট টার্গেট কি ঢাবি হওয়া উচিত না? ঢাবি হওয়া উচিত। সেই জন্য ঢাবির জন্য যা যা লাগবে সেটা আমরা প্রথম 2-2.5 মাসে এইচএসসি পরবর্তী কভার দিব। আফটার দ্যাট ঢাবি শেষ হয়ে যাওয়ার পর বাকি যেই সাবজেক্টগুলো থাকে অন্য অন্যগুলোর জন্য মৌলিক জিকে, সাবজেক্টিভ জিকে, এগুলো সবগুলো আমরা কভার দিয়ে ফেলবো, ওকে? এবং এক্সাম নেওয়া হতে থাকবে, পাশাপাশি অক্সিজেন সাজেশন দেওয়া হবে, যেখান থেকে হুবহু 25 থেকে 30টা করে এমসিকিউ প্রতিটা ভার্সিটিতে তুমি কমন পাবা। এই অ্যাডমিশনে কমন পেয়েছে বলে 700+ স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে, না হয় এত স্টুডেন্ট আসলে পাইতো না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো এইভাবে আমরা আসলে আগাবো। ভাইয়া তাহলে আমাদের কতবার পে করতে হবে এটা আমাকে একটু বলেন। এত কিছু যেহেতু পড়ানো হবে, পেমেন্টের ব্যাপারটা একটা থাকে, ফর্মাল ব্যাপার আমাদের জানানো উচিত না? গুড কোশ্চেন। দেখো আমার বলা হচ্ছে যে প্রি অ্যাডমিশন ব্যাচের জন্য কত পে করা হচ্ছিল তোমাদের? 2890। এই যে একবার 2890 পে করে ভর্তি হইছো, এইটা দিয়া তোমার এইচএসসি রাখ পর্যন্ত কাভার। এইচএসসি পর ঢাবি পর্যন্ত রিটেন, বাংলা ইংলিশ, তারপর বাংলা ইংলিশ জিকে এমসিকিউ কাভার, এক্সাম, মডেল টেস্ট, হ্যান ত্যান সব কাভার। এইটা দিয়েই তোমার ঢাবি পরবর্তী যতগুলো ভার্সিটি আছে, অন্যান্য সাবজেক্ট আছে, এই যে দেখো অন্যান্য সাবজেক্ট, ওই সাবজেক্টগুলো তোমার কাভার হয়ে যাবে। এইটা দিয়েই অন্যান্য ভার্সিটি যত মডেল টেস্ট ব্যাচ আসবে, যত এক্সাম ব্যাচ আসবে, যত অক্সিজেন ব্যাচ আসবে, সবগুলো অটো অ্যাক্সেস কাভার। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? তুমি একবার 2890 টাকাতে ভর্তি হইছো, এর পরবর্তী আগামী 10 মাস যত অ্যাডমিশন আছে, যা আছে, এগুলোর জন্য আর একটা পয়সাও তোমার দিতে হবে না। ফুল আমাদের পক্ষ থেকে তোমাদের সব কমপ্লিট করানো হবে। অর্থাৎ তুমি চান্স না পাওয়া পর্যন্ত আমরা অ্যাডমিশন পর্যন্ত আছি, তোমাকে চান্স পাওয়াই দাও। ব্যাপারটা আসলে এরকম, বুঝছো? এটা হলো আমাদের প্রি অ্যাডমিশনের বেসিক থিওরি। এক্স্যাক্টলি আশা করি আমি তোমাকে বুঝাইতে পারতেছি যে আমরা কিভাবে জিনিসটা আসলে আগাবো। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি যে আমাদের গ্রুপে অ্যাড করছেন না, সত্যি কথা আমি তো প্রি অ্যাডমিশন ব্যাচ, আমাদের আনমিউট করতে কোশ্চেন করতে ভয় লাগে, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না জিনিসটা কি, কোন গ্রুপে কি আছে, এই কোশ্চেন তোমার মনের মধ্যে আসতে পারে। তো এই জন্য আমার দায়িত্ব হলো এই জিনিসটা তোমাকে বুঝাই দেওয়া। চলো আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো তোমাদেরকে কয়টা গ্রুপে অ্যাড করা হয়েছে আমাকে একটু বলো তো, কয়টা গ্রুপে অ্যাড করছি আমরা? তাকাও, তোমাদের আমরা মূলত 3টা গ্রুপে অ্যাড করছি। কোন 3টা গ্রুপ আমার সাথে একটু দেখো। প্রথমে হলো এরকম, এই যে ঢাবি প্রি অ্যাডমিশন লেখা দেখতেছো, এটার নাম কি বলতো? এটার নাম হলো প্রবলেম সলভিং গ্রুপ। তোমার এইচএসসি রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড যত রকম সমস্যা আছে সব কোথায় দিবা বলো তো? আমাদের এই গ্রুপে তুমি দিবা যে ভাইয়া এটা বুঝতেছি না, যদি একটু বুঝাই দিতেন। অথবা তোমাদের ভর্তি করানোর টাইমে আমাদের সব মেন্টরের আইডি লিঙ্ক দেওয়া হয়েছিল, খেয়াল করছিলাম? কি বলা হয়েছিল? ওইটিতে একটু মেসেজ দিয়ে পরিচিত হয়ে নাও মেন্টরের সাথে। তুমি যদি শাই ফিল করো, তুমি মেন্টরকে পার্সোনালি মেসেজ দিয়েও প্রবলেম সলভ করে নিতে পারবা। তাহলে এই গ্রুপটা কেন? এটা ডিসকাশন গ্রুপ, কথা বলার জন্য গ্রুপ। বুঝতে পেরেছো? এবার আসো, এখানে হলো আরেকটা 2 নম্বর কি বলো এরকম, এটা হলো নোটিশ গ্রুপ। নোটিশ গ্রুপ কি জিনিস ভাইয়া আমি তো বুঝতেছি না। ওকে, নোটিশ গ্রুপ মানে হলো তোমাদের ব্যাচের রুটিন। এই দেখো এখানে আমি তোমাদের নোটিশ গ্রুপের মধ্যে কিন্তু ব্যাচ রুটিন নামে আলাদা একটা ফোল্ডারই বানাইছি। ওই ফোল্ডারের মধ্যে কিন্তু ব্যাচের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। দিদিনি বলো? হ্যাঁ। তারপর দেখো এই গ্রুপের মধ্যে প্রথমটা হলো নোটিশ গ্রুপ। ওখানে আমি কি নোটিশ দিয়ে দিইনি যে আজকে সেমিনার হবে? বলো, মানে যত রকম নোটিশ, যত ক্লাস হবে, যত ইম্পর্টেন্ট ফাইল, সেমিনার, লেকচার শিট, হ্যান ত্যান যত কিছু আছে, বুঝছো, সব তুমি নোটিশ গ্রুপে পাবা। তাহলে তোমার জীবনের যত যা হবে ঢাবি রিলেটেড সব কোথায় থাকবে বলো তো? নোটিশ গ্রুপে থাকবে। মানে এই অ্যাডমিশনে যা পড়ানো হবে তোমাদের সব নোটিশ গ্রুপে থাকবে, বুঝছো? এটা হলো নোটিশ গ্রুপ। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? এবার আসো, যারা ভাবতেছো যে ভাইয়া
আমার না এইচএসসি প্রিপারেশন ডান, আমি চাই অ্যাডমিশনটা আগে রাখতে, আমি এখন কি করব? তাদের জন্য হলো আর্কাইভ গ্রুপ। এই দেখো কোনটা সেটা, এইদিকে তুমি একটু তাকাও তাহলেই বুঝতে পারবা। আমি কি আর্কাইভ গ্রুপটা এখানে রাখছি নাকি রাখি নাই আমার ঠিক পারফেক্টলি মনে নাই। তাদের জন্য আর্কাইভ গ্রুপ হলো এরকম, এই যে তাকাও এরকম একটা গ্রুপে তোমাদের অ্যাড করা হয়েছে, দেখো তো আমার সাথে একটু ম্যাচ করে নাও তো। এই যে দেখো তো মিলতেছে। তোমাদের 3 নম্বর কোন গ্রুপ বলো? এই যে ফাউন্ডেশন ব্যাচ, এই গ্রুপে কি তোমাদের অ্যাড করা হয়েছে? দেখো তো অ্যাড তো করা হয়েছে তাই না? তো এই গ্রুপের মধ্যে কি আছে তাকাও, এই গ্রুপের মধ্যে দেখো অনেকগুলো ফোল্ডার আছে। কোন কোন ফোল্ডার? এই গ্রুপটা হলো আমাদের আর্কাইভ গ্রুপ। আর্কাইভ গ্রুপ কি জিনিস? গত 1 বছর আমরা যা যা পড়াইছি বুঝছো, সবগুলো এই গ্রুপে সুন্দর মতো সাজানো আছে। তোমার যদি মনে হয় ভাইয়া আমি অ্যাডমিশনের ক্লাসগুলো আগেই শেষ করতে চাই, ভাইয়া ঢাবি রিটেনটা প্রথম থেকে শুরু করেন না, আমি রিটেন অনেক দুর্বল, বাট তোমার কথা মতো চললে তো হবে না, আমরা তো জানি কিভাবে চলা উচিত তাই না? তোমার জন্য ভাই ঢাবি রিটেন আগে শুরু করে দেন, গুড কোশ্চেন, আসো। তো দেখো এখানে সব সাজানো আছে, দেখো এখানে সব গ্রুপে ঢুকে দেখবা। এই দেখো এখানে কি লেখা আছে আমার সাথে একটু পড়ো তো। এখানে লেখা আছে হইলো ইংলিশ লিখিত প্যাক, তাই না? তার মানে কি এই ফোল্ডারের মধ্যে যখন ঢুকবা ঢাবির লিখিত রিলেটেড যত ক্লাস আছে সবের মধ্যে সুন্দর করে সাজানো আছে। এই ক্লাসগুলো তুমি যদি করো শেষ, ঢাবি রিটেন কমপ্লিট। ভাই তাহলে আপনি নতুন করে ক্লাস নেবেন না? ভাই আমি তো নতুন করে ক্লাস নিব, আমি তোমাকে বলতেছি এটা ব্যাকআপের জন্য। তোমার মনে হচ্ছে তোমার আজকেই রিটেন ক্লাস লাগবে, মনে হতে পারে না বলো? তো এই আগের ব্যাচে আমরা যা পড়াইছি ওটা তো আমিই পড়াবো, আমি পড়াইছি আমি আবার পড়াবো, তাই না ব্যাপারটা? তো তুমি এখানে আগে পড়ে রাখতে পারবো না? তুমি যেন আগে কমপ্লিট করে রাখতে পারো, যারা টপার স্টুডেন্ট আছে আগে কমপ্লিট করতে চাই তাদের জন্য এই ফাউন্ডেশন ব্যাচটা, বুঝতে পারছো? আর এটাকে আমরা বলতেছি হলো আর্কাইভ ব্যাচ, বুঝতে পারছো আমার কথা? আসো তারপর দেখো এই যে বাংলা প্যাকেজ, এই যে জিকে প্যাকেজ, এই যে আইকিউ প্যাকেজ। তোমার মনে হচ্ছে ভাইয়া আইকিউ ক্লাস আপনার ঢাবির আগে আমাকে একটু করার না, আইকিউ আমার খুব দরকার। ভাইয়া ইংলিশ গ্রামার আমার ঢাবির জন্য বা অন্যান্য ভার্সিটির জন্য যা লাগবে সবই দরকার, আমাকে একটু পড়ার না। আমি তো পড়াবো না বলি নাই তাই না? বাট তুমি যদি আগে কমপ্লিট করতে চাও, তোমার খুব ইচ্ছা আমি আগে কমপ্লিট করবো, গুড কোশ্চেন দেখো এই যে ইংলিশ গ্রামার প্যাক, এই যে আইকিউ প্যাক দেখতেছো, এই যে ম্যাথ প্যাক দেখতেছো, এই যে খুবই গুচ্ছ অক্সিজেন সাজেশন প্যাক সব আছে। তোমার জাস্ট কি করতে হবে, তুমি যদি আগে কমপ্লিট করতে চাও আগে কমপ্লিট করবে, অথবা তুমি যে নতুন দুটো গ্রুপ অ্যাড হয়েছে আমাদের এইবারে অ্যাডমিশনের, ওখানে আমরা ধীরে ধীরে সব কমপ্লিট করাবো। তোমার যদি অনেক ইচ্ছা থাকে ভাই আমি আগে কমপ্লিট করবো, যাও কমপ্লিট করো, সবকিছু এখানে আছে, গ্রুপে ঢুকে দেখো বুঝতে পারবা। আমি হয়তো তোমাকে গ্রুপের সবকিছু বুঝাই দিতে পারতেছি যে কার মধ্যে কি আছে, যে আইসিটি প্যাক, ভাইয়া মৌলিক জিকে আমাদের করার, দেখো পৌরনীতি সমাজ বিজ্ঞান দেখছো, মৌলিক জিকে তোমার অ্যাডমিশনের জন্য যা লাগবে সব এখানে দেওয়া আছে। এই ইকোনমিক্স দেখছো, তারপরে দেখো ব্যাচের আগের ব্যাচের এই যে এক্সাম ব্যাচ, আগে যত এবার তোমাদের যা এক্সাম নেওয়া হবে আগের বারও এই এক্সাম গুলো নেওয়া হয়েছে। ভাইয়া তাহলে আগের এক্সাম গুলোকে আপনি এবার চালাবেন বলো? আগের বারের টাকার যারা ব্যাচে ভর্তি হয়েছিল 3000 টাকা দিয়ে, তোমরা কি ফ্রিতে ভর্তি হয়েছো? না, নতুন করে টাকা দিয়ে ভর্তি হওনি। হ্যাঁ, তাহলে আগের এক্সাম গুলো আমি কেন চালাবো? নতুন করে নতুন কোশ্চেনে তোমাদের এক্সাম নেওয়া হবে, বুঝছো? একদম নতুন কোশ্চেনে, আগের কোনো কিছু আমরা ইউজ করবো না, বোঝা যায়? ওকে, গুড কোশ্চেন। সো এই আর কি ব্যাপার ছিল, আমি হয়তো তোমাকে বুঝাইতে পারছি যে ফাউন্ডেশন ব্যাচ কি জিনিস, বুঝছো এটা? ওকে, এবার আরো দুটা গ্রুপ আছে, এই দুটা গ্রুপ না জানালেই না। এই দুইটা গ্রুপ দেখো তো তোমরা এই দুটো গ্রুপে জয়েন আছো কিনা, যদি জয়েন না থাকো কোনো সমস্যা নাই, আজকে সেমিনার শেষে আমি এই গ্রুপ লিঙ্কগুলো দিয়ে দেবো, কষ্ট করে একটু জয়েন করে নিবা। কোন দুটো গ্রুপ বলো তো? এই যে উই লার্ন পিডিএফ, ভাইয়া আমি অনেক গরিব, আমার কাছে টাকা নাই, সো আমি বই কিনতে পারবো না, তো কি করা উচিত? তোমার অ্যাডমিশন রিলেটেড যত বই লাগবে, বাংলাদেশের যত বই আছে বুঝছো, সব বইয়ের পিডিএফ এই গ্রুপে আছে। কোন গ্রুপে? উই লার্ন পিডিএফ গ্রুপের লিঙ্ক কোথায় পাবা? আজকে সেমিনার শেষে তোমার যে গ্রুপ আছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে জয়েন হয়ে নিবা, ঠিক আছে? লাস্টেরটা ভাই এটা কি জিনিস? উই লার্ন অ্যাডমিশন কেয়ার, গুড কোশ্চেন। এখানে প্রায় 10,500 স্টুডেন্ট যুক্ত আছে, বুঝছো? তোমার অ্যাডমিশন রিলেটেড যত নোটিশ, যত ভার্সিটির রেজাল্ট, যত ভার্সিটির সার্কুলার, হ্যান ত্যান 14 গোষ্ঠী রিলেটেড আগামী 1 বছর যা লাগে সব আপডেট আমরা এই গ্রুপে দিব। তোমার যদি মনে হয় তুমি ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিয়ে বসে থাকবা, তুমি কোনো কিছু ফলো করবা না, তুমি জাস্ট আমাদের এই চ্যানেলটা ফলো করবা, বুঝছো? এখানে তোমার প্রতিটা ভার্সিটির কোন ভার্সিটিতে কি কমন আসে সব প্রতিদিন ভিডিও দেওয়া হয়, প্রতিদিন নোটিশ দেওয়া হয়, কথা বুঝতে পারছো? তাহলে তোমার এই গ্রুপটা কেন করতে হবে, এই গ্রুপ কেন ফলো করতে হবে? বেসিক গাইডলাইন, প্রতিদিন বেসিক গাইডলাইন পাওয়ার জন্য তোমার এই গ্রুপটা ফলো করতে হবে। আমি হয়তো তোমাকে বুঝাইতে পারছি যে তোমার জীবনে যে 5টা গ্রুপ, কোন গ্রুপের গুরুত্ব কি। এটা প্রবলেম সলভিং, এটা কি বলো, এটা হলো তোমার নোটিশ গ্রুপ, যেখানে নোটিশ দেওয়া হবে। এটা ফাউন্ডেশন গ্রুপ, আগের ব্যাচের আর্কাইভ এখানে আছে, এটা এখানে সব পিডিএফ আছে। আর এটা কি, এখানে যত রকম তোমার আপডেট ভার্সিটি রিলেটেড সব আপডেটগুলো তুমি এখানে পেয়ে যাইতেছো। আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমরা কোন গ্রুপে অ্যাড হয়েছে এখন ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? নাই, গুড কোশ্চেন। আসো তো ক্লাসের ব্যাপারটা ভাই একটু ক্লিয়ার করেন। আপনি আমাদের অনেক বড় একটা কথা বলছেন, কি
আপনি বলছেন আপনি এখানে পড়াবেন, পরে যদি আমরা চান্স না পাই সব দোষ আপনার, আমরা আপনাকে দোষ দিয়ে দিতে পারবো। তো এটা কেমন একটা হয়ে গেল না? আপনি ক্লাসটা আসলে করতেছেন কিনা আমি না দেখে আপনি আমার উপর দোষ দিয়ে দিবেন, এটা মেনে নিব? মানবো না তো। তাহলে কি করতে হবে? প্রতিটা ক্লাস শেষে আমরা আপনাকে টার্গেট করব। কিভাবে টার্গেট করব তোমাকে বলতেছি, তাকাও এখানে ক্লাসটা দেখো, এরকম প্রতিটা ক্লাস হবে। ক্লাস টাইম কখন বললাম বলো? রাত 9টায়। ক্লাস শেষে কিভাবে টার্গেট করবেন? এই যে ভাবে, আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে, সেই গ্রুপের নাম কি বলো? সেই গ্রুপের নাম হলো এই যে ফেসবুকে উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। সবাই তো জানো এখানে কত স্টুডেন্টস আছে? 19,000 না, এখানে 66,000 স্টুডেন্ট যুক্ত আছে। উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার লিখে ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবে, একটা গ্রুপে আছে বাংলাদেশে। ওকে, এইখানে তোমার কি করতে হবে? প্রতিদিন যেই ক্লাসটা করবা সেই ক্লাস তোমার নাম, এখানে তোমার টেলিগ্রামে যেই নাম আছে সেই নামটা দিবা, ঠিক আছে? কেন? যাতে করে তোমার টেলিগ্রামের নাম লিখে সার্চ দিলে আমি আমার গ্রুপে সব তোমার নোটগুলো এখানে পেয়ে যাই। দেখো তুমি আমার লাইভ ক্লাস করতেছো কিনা আই ডোন্ট কেয়ার, কারণ অনেকে লাইভ ক্লাস করতে পছন্দ করে না। কিন্তু ভাই তোমার আমার রেকর্ড ক্লাস করতেই হবে, হয় লাইভ করো না হয় রেকর্ড করো, এবং ক্লাস নোট করতেই হবে। যখন তুমি এভাবে ক্লাস নোট করবা, করে গ্রুপে সাবমিট করবা, তখন আমি বুঝবো হ্যাঁ তুমি আমার সব ক্লাস করছিলা। এই সব ক্লাস করার পর যদি কোথাও চান্স না পাও, তখন তুমি আমাকে দোষ দিয়ে দাও, ভাই আপনার ক্লাস করলাম কমন কেন আসলো না, চান্স কেন পাইলাম না, সব দোষ আমার, তুমি আমাকে ব্লেম দাও, আমার কোনো সমস্যা নেই। বাট ভাই তুমি আমার ক্লাসই কখনো করো নাই, তুমি এক্সাম দাও নাই, তুমি আমার গাইডলাইন মানো নাই, এখন চান্স না পারে তো তুমি আমাকে দোষ দিতে পারবে না। তাহলে কনসেপ্টটা কি? আমাকে আমার উপর দোষ দেওয়ার জন্য তোমার এই যা যা ক্লাস করবা নোট সাবমিট করতে হবে, প্রতিটা পরীক্ষা ভালো করে দিতে হবে, এবং কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে। ফুল ফ্যাসিলিটিস তো আমরা দিয়ে রাখছি, তাই না? ইতিহাস সাক্ষী আছে এই পর্যন্ত যারা যারা নোট করছে, যারা যারা আমাকে সব কিছু মনে করো আপডেট দিছে, এক্সাম দিছে, তারা কোথাও চান্স মিস করে না ভাই। কথা বোঝা যায়? তার মানে তোমাকে আমি রিটার্গেট করব কিভাবে, এটা হলো টেকনিক। আমার মনে হয় বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে ফ্যাসিলিটিসটা নাই। ভাইয়া আমি শুধু পোস্ট করব রিটার্গেটের জন্য না, ভাইয়া তুমি এখানে পোস্ট করার পর এই পোস্ট আমাদের একজন মেন্টর চেক করবে, চেক করে বলবে যে এই পোস্টের কোথাও কোনো জায়গায় ভুল আছে কিনা, বুঝছো? যদি ভুল থাকে সেটা বলবে, এই যে এই পয়েন্টে ভুল আছে তুমি একটু কারেকশন করে নাও, বুঝছো? মানে যেটাকে আমরা বলতেছি 1-by-1 কমিউনিকেশন, B2C, যেটাকে আসলে বলা হয় তোমার বিজনেসের ভাষায়, মানে 1-by-1 মেন্টর কমিউনিকেশন সার্ভিস তুমি এখানে আসলে পাচ্ছ। আবার তুমি তাদেরকে ইনবক্সে টেলিগ্রামে নক দিয়েও প্রবলেম সলভ করে নিতে পারতেছো। এই জন্য আমাদের ব্যাচ থেকে এত বেশি পরিমাণ চান্স পাই, কারণ এখানে আমরা বেশি স্টুডেন্টস চাই না প্রথমত, এবং কম স্টুডেন্টের মধ্যে খুব ভালো করে রিটার্গেট করা হয় এবং চান্স হয়ে যায়। এবং দেখা যায় প্রি অ্যাডমিশনের সময় স্টুডেন্টস খুবই কম, দেখা যায় না, গণা যায় না। যে এইচএসসি শেষ হয়ে যাবে, হ্যাঁ মানে পাগলের মতো ভর্তি হবে এক একজন, এত বেশি। জাস্ট এই গ্রুপে মেম্বার কত হয়ে দাঁড়ায় তুমি দেখিও। বাট আমরা বেশি নিব না, আমরা 200-র বেশি নিব না, প্যারা নেই, কারণ 200-র বেশি নিলে আসলে কোয়ালিটি নষ্ট হয়ে যায়, সবাইকে রিটার্গেট করা যায় না, অনেক বেশি স্টুডেন্টস হয়ে যায়। দেখলে নতুন গ্রুপ করবো, বাট 200-র বেশি নিব না। সো তখনই তুমি আসলে দেখতে পারবা প্রি অ্যাডমিশনে যারা আসলে সিরিয়াস হয় তারাই পরবর্তীতে যায় টপ করে। এটা ইতিহাস সাক্ষী আছে, বলার এখানে কিছু নাই, বুঝছো? তাহলে এটা রিটার্গেটিং সিস্টেম তোমার কাছে থাকতেছে। এক্সাম প্ল্যানটা এখন না, এটা কখন বলো তো? এটা হইলো তোমার এইচএসসি পরবর্তী, এইচএসসি যখন শেষ হবে তখন। এরপর আসো ভাইয়া, এটা কি জিনিস? জিকে আলটিমেট মডেল টেস্ট। তুমি হয়তো জেনে থাকবা, তোমরা যেহেতু প্রি অ্যাডমিশনে আমাদের এখানে ভর্তি হয়েছো, তার মানে আমি বিশ্বাস করি তোমরা আমাদের খুব ভালো মতো ফলো করছো, এটা আমি বিশ্বাস করি। ওকে, তো এখন কি হয়েছে? তুমি ঢাবি যে এক্সাম হয়েছিল এই অ্যাডমিশন, মানে 24 ব্যাচের কথা বলতেছো, তোমরা তো 25 ব্যাচ, তাই না? এইচএসসি 24 ব্যাচের যে এক্সাম হয়েছিল, তুমি জানো এখানে 80 পেজের একটা সাজেশন ছিল। তুমি কি জানো 80 পেজ থেকে কয়টা কমন পড়ছিল? এই 80 পেজ থেকে হাতে গোনা 22 থেকে 24টা এমসিকিউ হু কমন পড়ছিল। বলো 80 পেজ পড়ে 30টার মধ্যে যদি 22 থেকে 24টা কমন পাওয়া যায়, আর কোনো কিছু দরকার থাকে না? তুমি কি জানো চবিতে এখান থেকে কতগুলো কমন পড়ছে? গুড কোশ্চেন। যে আমাদের যদি ফলো করে থাকো দেখবে আমি ভিডিও পাবলিশ করছি, চবিতে এখান থেকে 16টা কমন পড়ছে। ভাইয়া মাত্র 16টা, 20টার মধ্যে 16টা, 24 ইউনিটে 20টা জিকে থাকে, বুঝছো? তো 20টার মধ্যে 16টা এখান থেকে কমন পড়ছে। তার মানে আমাদের টার্গেট কি হবে বলতো? আমরা যখন তোমাদের জিকে ক্লাস নিব, প্রথমে এই সাজেশনটা খাওয়াই দিব। এটা আমাদের স্পেশাল সাজেশন, এটা আমরা নরমালি বাইরে খুব একটা দেই না। এটা খাওয়াই দেওয়ার পর এক্সট্রা যে জিনিসগুলো লাগবে তোমাদের ঢাবির জন্য সেগুলো কমপ্লিট করানো হবে। মানে এখান থেকে তোমার 22 থেকে 24 মার্ক কমপ্লিট হলো, তো বাকি 6 মার্ক তোমার কমপ্লিট করতে হবে না? হ্যাঁ, বাকি 6 মার্কের জন্য অনেক কিছু পড়তে হয়, সেগুলো তোমাদের এইচএসসি পরবর্তী পড়ানো হবে, অ্যাডমিশনের টাইমে পড়ানো হবে। আবার তো ইংলিশের জোর দেওয়া দরকার, ইংলিশে সবাই বেশিরভাগ 90% ফেল করে, 92% ফেল করে, সো ইংলিশটা আমরা ফার্স্টে কভার দিব। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারতেছি। সো ভাই এই বই কি আমাদের কিনতে হবে?
পেইড ব্যাচে ভর্তি হয়েছে না? হ্যাঁ, তো এটা পিডিএফ তুমি পেয়ে যাবা, তুমি নির্ধারিত সময়ে পেয়ে যাবা। আপাতত এইচএসসি দিচ্ছ ভাই, এইচএসসি দাও, চিন্তা করতে হবে না, ঠিক আছে? নেক্সট আসো। তারপর বই, ভাইয়া কোন বইগুলো নিব আমাকে একটু বলেন তো। উফ, এইটা নিয়ে আমার মাথা ঝালাপালা করে দিছো তোমরা ভাই। আসো দেখো, বাংলার জন্য বুঝছো আমরা যা পড়াবো, আমাদের ক্লাসের স্লাইড ফলো করবা। বাংলা ফার্স্ট পার্ট বই তো লাগবে, এটা তো আসলে কোনো মাফ নাই, তাই না? ফার্স্ট পার্ট তোমার লাগতেছে। সেকেন্ড পার্ট হিসেবে 9-10 ওল্ড এডিশন যে বইটা আছে না, কত সালের বলো তো? 2019 সালের যে 9-10 ওল্ড এডিশন যে বাংলা সেকেন্ড পার্ট আছে, সেটা তোমার কালেক্ট করে নিতে হবে। 30 টাকা বা 40 টাকা লাগে। এরপর এই দুইটা বই তুমি চাইলে এখনই কিনতে পারো, বা অন্য কোনো ব্র্যান্ডের বই কিনে থাকলে সমস্যা নেই, ওটাও চলবে, ঠিক আছে? কোনটা কোনটা বলো তো? এটিএম একটা নাম মুখস্থ, আরেকটা কি বলো? আরেকটা হলো অভিযাত্রী। দেখো এটিএম বই কি আছে জানো? এটিএম বই আছে হলো তোমার মেমোরাইজিং আইটেম বা মুখস্থ আইটেম। ক্লিয়ার? বলো তো অভিযাত্রী বই কি আছে? অভিযাত্রী বই আছে হলো বাংলা ব্যাকরণ আইটেম। আর কি আছে বলো তো? বাংলা ফার্স্ট পার্টের এমসিকিউ। তুমি যদি চালাক হও, একটু সময় থাকে, তাহলে অভিযাত্রী বা এরকম ব্র্যান্ডের যে কোনো কিংবদন্তি যে কোনো বই নিয়ে তুমি এখান থেকে এই যে বাংলা ফার্স্ট পার্ট যে কবিতাগুলো আছে, গদ্যগুলো আছে, নাটক উপন্যাস আছে, সবগুলো এমসিকিউ শেষ করবা। তাহলে দেখবা তুমি 100% এমসিকিউ এইচএসসি তে কমন পাইছো। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এইগুলো শেষ করলে তোমার ঢাবির জন্য বাংলা 100% প্রিপারেশন হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। অভিযাত্রী থেকে প্রতিবার ঢাবিতে 90% কমন আসে, 15টা বাংলার মধ্যে 14টা হুবহু কমন আসে। তাহলে তোমার এইচএসসি হয়ে গেল, অ্যাডমিশনও হয়ে গেল। এটাকে বলে বাবা প্রি অ্যাডমিশন প্রিপারেশন। হয়তো আমি তোমাকে বুঝাইতে পারতেছি। সো যে পয়েন্টে ছিলাম, তারপর ইংলিশের জন্য আমাদের স্পেশাল হ্যান্ডনোট, যা ক্লাস করবো সেটাই, বেসিক ক্লাসের স্লাইড এবং মাস্টার গ্রামার কিনতে হবে। মাস্টার গ্রামার এক নামে সবাই চেনে, রাজশাহী ইউনিভার্সিটির লেখক মাস্টার জাহাঙ্গীর আলম। মাস্টার জাহাঙ্গীর আলম, ঠিক আছে? মাস্টার গ্রামার, এটা খুবই সুন্দর একটা বই, খুবই ফ্রুটফুল একটা বই। আমার কাছে মনে হয় এখন বইটা নাই, আমি থাকলে তোমাকে দেখাইতাম, ঠিক আছে? পরে তোমাকে দেখাই দিব, টেনশন নিও না। আর জিকের জন্য কি বলতো, আমাদের যে জিকে আলটিমেট সাজেশন যে বইটা দেখালাম, ওইটা মানে আমরা তোমাকে নিজে কভার করে দিব। স্পেশাল লেকচার শিট, পেইড বেসে যা পড়ানো হবে। আর এই যে বাকি 6 মার্ক তোমার কভার করতে হবে, বাকি 6 মার্ক লাগবে না বলো? লাগবে তো? এটা কই থেকে কভার করবো? এটার জন্য আমরা খন্দকার জিকে পড়ে ফেলবো, শেষ। তাহলে তোমার কভার। পাশাপাশি এইদিকে যদি একটু আসো, আর কোন বই লাগবে ভাইয়া? এডিশনাল হিসেবে দেখো, কোশ্চেন ব্যাংক এমন একটা জিনিস জানো, বাংলাদেশে ঢাকা ভার্সিটি আইবিএ ছাড়া সব ভার্সিটিতে কোশ্চেন রিপিট হয়। ব্যাপারটা কেমন দেখে বলো তো? তুমি চবিতে এক্সাম দিতে গেছো বা ঢাবিতে গেছো, যে দেখলা যে চবিতে 100টা এমসিকিউর মধ্যে 30টা হুবহু কমন পড়ছে, 30টা তুমি আগে থেকেই জানো। ব্যাপারটা অনেক সুন্দর লাগবে না? হ্যাঁ, এই জন্য কোশ্চেন ব্যাংক করতে হয়। কোন কোশ্চেন ব্যাংক জরুরি দেখো তো? তোমাদের এই কোশ্চেন ব্যাংক গুলো জরুরি। প্রথমত ঢাবির জন্য যেহেতু পড়বে, ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক অবশ্যই লাগবে। তারপর কোনটা লাগবে বলো? তারপর লাগবে হলো বিসিএস কোশ্চেন ব্যাংক, লিখে নাও। বিসিএস এর জন্য প্রফেসর কোশ্চেন ব্যাংক। ঢাকা ভার্সিটির জন্য কোন কোশ্চেন ব্যাংক বলো তো? পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? আর পরবর্তীতে ঢাকা ভার্সিটি পরবর্তীতে তুমি রাবি এবং চবির যে পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংকটা কি করবা? কিনে নিবা। যখন লাগবে সেটা আমি পরে বলবো, এখন সমস্যা নেই। তুমি আপাতত এগুলো প্লিজ খাতায় নোট করে নাও। নোটগুলো কিন্তু আজকেই সাবমিট করতে হবে। নোট কিভাবে সাবমিট করবো আমি তোমাকে একটু পরে বলে দিব, ঠিক আছে? একটু নোট করে নাও, আমি পিডিএফটা তোমাকে দিব, কোনো টেনশন নাই। নোট কিভাবে সাবমিট করতে হবে জানো? আমি তোমাকে দেখাই দিই, চলো। নোট সাবমিট করার নিয়ম আমি তোমাদের গ্রুপে আবার জানাই দিব একটু পর, যে কিভাবে নোট তুমি সাবমিট করবা। প্রথমত আগে একটু তাকাও, তোমার নাম লিখবা, তোমার অ্যাডমিশন ব্যাচের নাম লিখবা, ক্লাস টপিক, আজকে কি ক্লাস? ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? তোমার নাম কি? টেলিগ্রামে যে নামটা দেওয়া আছে। ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার 0, ওরিয়েন্টেশন মানে 0 নাম্বার ক্লাস, ওকে? মেন্টরের নাম, আমার নাম। ক্লাস কেমন ছিল? ওরিয়েন্টেশন তোমার কাছে কতটা ফ্রুটফুল লাগছে? তুমি তোমার নিজের যেই সলিড মতামত হচ্ছে সেই মতামতটা এখানে দিবা। দিয়ে এভাবে তোমার হয়তো 1 পৃষ্ঠা হয়েছে নোটটা, ওই 1 পৃষ্ঠা এরকম ছবি উঠায় উইলান অ্যাডমিশন কেয়ার গ্রুপে পোস্ট করে দিবা। ভাইয়া কেমনে করতে আমাকে যদি একটু বলতেন ভালো হতো না? ওকে, সেমিনার শেষে তোমার গ্রুপে আমি সুন্দর করে সব বুঝাই দিব, ঠিক আছে? কোনো টেনশন নিও না। বাট নোটটা কিন্তু তোমার সাবমিট করতে হবে, এটা মাস্ট, এটা কিন্তু কোনো মাফ নাই, ওকে? হয়তো আমি তোমাকে বুঝাইতে পারতেছি। চলো আমি লাস্টের দিকে একটু চলে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বইয়ের ব্যাপার জানলা, সবকিছু জানলা। এখন কি? এখন হলো যে আমাদের মোটামুটি সেমিনারটা শেষ হয়ে যাবে, জাস্ট তোমাকে কিছু জিনিস এন্ডিং দিই। তো যারা এতক্ষণ ধরে সেমিনারটা আসলে এখানে দেখতেছিলা, ইউটিউবে যেহেতু আমি ভিডিওটা আপলোড দিব, এই সেমিনার আমি মনে করি সবার জন্য একটা পারফেক্ট গাইডলাইন হওয়া উচিত। তোমরা যদি চাও আমাদের এই প্রি অ্যাডমিশন ব্যাচে এনরোল করতে পারো। আমরা তো দেখাই আমি এখানে কি থাকবে না থাকবে বিস্তারিত সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাট এটা বলতেছি যে বাংলাদেশে আমাদের ক্লাস এখনো যদিও শুরু হয়নি, বাংলাদেশে অন্যান্য প্ল্যাটফর্মে সবাই কোথায় ক্লাস নেই? ফেসবুক লাইভে 30 দিন পর ভিডিও ডিলিট হয়ে যায়। বাট আমাদের এই গুগল মিটে যেহেতু ক্লাস নিচ্ছি, গুগল মিট প্রিমিয়াম সাবস্ক্রিপশনে, সো এইখানে টেলিগ্রামের ভিডিওগুলো তোমার সারা জীবনের জন্য থাকবে, কখনো ডিলিট হবে না। তোমার বাচ্চা হইলে 20 বছর পরে টেলিগ্রাম নাম্বারে লগ ইন করে দেখবা এই যে ঢাবি কোর্স,
তুমি ওটা কাভার দিতে পারবে, বুঝছো? যদি এত লং চিন্তা কেউ করে না, তাই না? জাস্ট আমি বলার জন্য আসলে বললাম। এখানে তোমার কি কমপ্লিট হবে তুমি এতক্ষণ ধরে সব বুঝতে পেরেছো। তো তোমাকে ইনভাইটেশন থাকলো, তুমি চাইলে আমাদের প্রি অ্যাডমিশনটা দেখতে পারো। আশা করি তোমার জন্য ভালো কিছু হবে। প্রি অ্যাডমিশনের সঠিক মানেই আমরা হয়তো এতদিন ধরে বুঝতাম না, বাট আজকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি খুব অল্প সময়ে। এবং আগামীকাল থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। ক্লাস তো সব রেকর্ড থাকবে, এটা বলার অপেক্ষা রাখতেছে না। আর ক্লাস হবে আমাদের প্রতিদিন রাত 9টা থেকে। কোন দিন কি ক্লাস হবে সবকিছু আমরা নোটিশ গ্রুপে জানাই দিব। নোটিশ গ্রুপটা তুমি যদি ফলো করো তাহলে তোমার জন্য মাচ মোর এনাফ, আর কোনো কিছু লাগবে না। কোন গ্রুপে কি থাকে না থাকে আমি কিন্তু অলরেডি তোমাকে বুঝাই দিছি, তাই না? সেই হলো ব্যাপার। আর তেমন কোনো কিছু নাই, এতটুকুই ছিল। আমাদের যে 6 থেকে 700 জন, 6 থেকে 700 না 700 জন যে চান্স পাইছে, এটা আমি সুন্দর মতো লিস্ট করে গ্রুপে পোস্ট করে দিব। সো এটা একটু ফলো করবা, তাহলেই বুঝতে পারবো যে কত বেশি স্টুডেন্ট এখান থেকে আসলে চান্স পায়। বা যারা উইলান অ্যাডমিশন কে গ্রুপটা ফলো করো তারা জানো যে এখানে আসলে কত বেশি চান্স পাচ্ছে। তো ভর্তি হওয়ার জন্য তুমি এই টেলিগ্রাম নাম্বারে আমাকে মেসেজ দিলে বাকি বিস্তারিত সেখানে কথা বলা যাবে। সো এই আর কি ব্যাপার, একটু কি ব্যাপার ছিল। আমরা মোটামুটি সব কভার করে ফেলছি। এই তো, এটা আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার, যে কোনো প্রবলেমে আমাকে নক দিলে আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। এতটুকু ছিল হলো সেমিনার। এখন তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝি নাই, এটা আমাকে একটু বুঝাই দেন, তাহলে আমি সেটা নিয়ে কথা বলবো এবং সেটা বুঝাই দিব। থাকলে এখন জিজ্ঞাসা করতে পারো আর কি। সো এতটুকু আমাদের সেমিনারটা ছিল। সেমিনার মানে আগামী 10 মাস তোমার কিভাবে পড়ানো হবে এটা ফুল বুঝানো চলে, রুটিন বুঝানো চলে এবং সবকিছু বলা চলে। তো আমরা এখানে সবকিছুই তোমাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। এই তো। আর এটার রেকর্ডিংটা আমি কখন পাবো ভাইয়া? গুড কোশ্চিন। 2 থেকে 3 ঘন্টা পর তুমি তোমার রেকর্ডিং তোমার গ্রুপে পেয়ে যাবা। আরেকটা ব্যাপার, 1 থেকে 16 ঘন্টা কিভাবে পড়তে হয়, তারপর তোমার একদিনে পুরো কোশ্চিন ব্যাংক কিভাবে শেষ করতে হয়, মনোযোগ কিভাবে ধরে রাখা যায়, কিভাবে দ্রুত পড়া মুখস্থ করতে হয়, কিভাবে ভোক্যাব পড়তে হয়, এই সকল যে সিক্রেট ভিডিওগুলো আছে না, সেটা আজকে আমি তোমার নোটিশ গ্রুপে দিয়ে দিব, বুঝছো? তুমি একটু কষ্ট করে নোটিশ গ্রুপটা ফলো করবা, দেখবো ওটা আমি দিয়ে দিছি। ওকে, তাহলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে। সো আমাদের ভিডিওটা আজকে এতটুকুই ছিল। ইনশাল্লাহ কালকে থেকে, যদিও 25 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, আমি চিন্তা করলাম সামনে যেহেতু ঈদের বন্ধ, তো ঈদের জন্য 3-4 দিন তো বন্ধ থাকবে আমাদের, যেহেতু এরপরে এসএসসি, সো আমাদের একটু আগেই শুরু করা উচিত, এটা আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, তো কালকে থেকে আমরা ক্লাস শুরু করব এবং আজকে রাতে আমি নোটিশটা দিয়ে দিব। আমরা সবাই নোটিশ গ্রুপটা ফলো করব, তাহলে যথেষ্ট। তো আজকে ভিডিও এতটুকুই ছিল, আমরা এখানেই শেষ করতেছি। এই তো, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকের ক্লাসে। ওকে।